নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 22শে ডিসেম্বর রবিবার। আজকে আসুন আলোচনা করা যাক যে কোন স্টকসগুলো তাদের 52 সপ্তাহের নিম্ন স্তরে পৌঁছেছে এবং এমন বেশ কিছু স্টকস, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টকস যারা তাদের 52 উইকস হাই থেকে অন্তত 40% নিচে নেমেছে। সেই সামগ্রিকভাবে সেই স্টকসগুলোকে নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো স্ট্রাকচারাল প্রবলেমস রয়েছে কিনা, অর্থাৎ লং টার্ম কোনো স্ট্রাকচারাল প্রবলেমস আছে কিনা, এবং এই স্টকসগুলোতে যে পতন ঘটছে সেগুলো স্বাভাবিক কারেকশন কিনা, সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা আজকে আমাদের থাকবে। এই প্রসঙ্গে বলে দিই যে অতি দ্রুততার সঙ্গে আমরা দেখেছি যে নিফটি, সেন্সেক্স, ব্রডার মার্কেটে একটা কারেকশন এসছে এবং তারপর হয়তো আমেরিকান মার্কেটে, যেহেতু আমরা গত শুক্রবার রাতে আমরা একটা স্টেবিলিটি দেখেছি, সুতরাং এবং ভবিষ্যতে অর্থাৎ সোমবার আমরা দেখবো এশিয়ান মার্কেটসগুলো কিভাবে খোলে, তার উপরও কিন্তু আমাদের মার্কেটটার মুভমেন্টটা কিছুটা হলে নির্ভর করতে পারে। সেটা নিচেও নামতে পারে, উপরেও যেতে পারে, আমরা জানি না কি ঘটবে, কিন্তু যাই ঘটুক না কেন আসুন বোঝার চেষ্টা করি যে এরকমও সম্ভব মার্কেটে যখন অতি দ্রুত পতন হয় তখন কিন্তু কি ভালো স্টকস, কি খারাপ স্টকস, কি মাঝারি মাপের স্টকস, তখন কিন্তু কোনো বাজ বিচার থাকে না। এরই মাঝখানে যদি খেয়াল করে দেখেন যে গত এক বছর ধরে আইপিওর প্রতি বিনিয়োগকারীদের, অর্থাৎ প্রাইমারি মার্কেটসের প্রতি বিনিয়োগকারীদের যে একটা আকর্ষণ সেটা কোনোভাবেই কমেনি, উপরন্তু বেড়েই চলেছে বলা যেতে পারে। এবং তাদের এই আকর্ষণকে যে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা যায় তেমনটি নয়, কারণ দেখুন যে আইপিওসগুলো আসছে তার মধ্যে বেশ কিছু আইপিওস কিন্তু তাদের এই ধরনের বিনিয়োগকারীদের কিন্তু লিস্টিং গেইনস তৈরি করে দিচ্ছে। এটা ইউজুয়ালি দেখা যায় যখন সেকেন্ডারি মার্কেট, অর্থাৎ আমরা যে মার্কেটে কেনাবেচা করে থাকি সাধারণত, সেই মার্কেট যখন একটু দমে থাকে সেই সময় কিন্তু আইপিও মার্কেট, সেইখানে বিনিয়োগকারীদের একটা উৎসাহ কিন্তু সেখানে তৈরি হয়। এরকম হয় যখন সেকেন্ডারি মার্কেটে অতি দ্রুত পতন হচ্ছে, তখন বিনিয়োগকারীরা অনেক সময় নিজেদের মাল বিক্রি করে, অর্থাৎ স্টকস বিক্রি করে তারা চেষ্টা করেন আইপিওতে বিনিয়োগ করার। যদি তারা কিছু আইপিওতে সেখানে তারা অ্যালটমেন্ট পান, সেক্ষেত্রে তারা লিস্টিং গেইনসেরও প্রত্যাশা করে থাকেন। সবসময় সমস্ত আইপিওতে যে তারা অ্যালটমেন্ট পাবেন এটা খুব কমই হয়। যে স্টকসগুলোতে ওভার সাবস্ক্রিপশন হয়ে থাকে অধিকাংশ সময় দেখা যায় যে যারা স্মল ইনভেস্টার্স তারা অধিকাংশ সময় হয় তারা অ্যালটমেন্ট পাচ্ছেন না, বা যে পরিমাণ অ্যালটমেন্ট পাচ্ছেন সেটা দিয়ে যা প্রফিট হওয়ার সম্ভাবনা, লিস্টিং গেইনস হওয়ার সম্ভাবনা সেটা অত্যন্ত কম। তবুও এই ধরনের আইপিওর প্রতি যেটা আকর্ষণ সেটা কিন্তু বিনিয়োগকারীদের কমে না। সম্প্রতিকালে একটা অদ্ভুত ঘটনা খেয়াল করা গেছে যে অত্যন্ত একটা ছোট আইপিও, সেটা হচ্ছে ন্যাকড্যাক ইনফ্রাস্ট্রাকচার, মাত্র 10 কোটি টাকার ইস্যু ছিল, অর্থাৎ বাজার থেকে তারা 10 কোটি টাকা তুলতে চেয়েছিল এবং তাদের ওভার সাবস্ক্রিপশন হয়েছে 1976 গুণ, অর্থাৎ 10 কোটি টাকার যে ইস্যু রয়েছে তাতে মোটামুটি বিড যা পড়েছে সেটা আনুমানিক 14,386 কোটি টাকার, মানে অ্যাপ্রক্সিমেটলি 14,386 কোটি টাকার আশেপাশে। এইটাই হচ্ছে মজা, অর্থাৎ একটা এত ছোট আইপিও কিন্তু তার জন্য প্রায় 2000 গুণ অতিরিক্ত ওভার সাবস্ক্রিপশন, যেটা মানে আনপ্রেসিডেন্টেড। এরকম কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কখনো হয়নি। এছাড়া একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, যখন মার্কেট সিরিয়াসলি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় তখন কি প্রাইমারি মার্কেট কি সেকেন্ডারি মার্কেট তখন কিন্তু সবগুলোই ঘা খায়। বিশেষ করে বেয়ার মার্কেটের সময় এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোম্পানিজগুলো তাদের আইপিও বাজারে নিয়ে আসতে চাইছেন তারাও কিন্তু সেই আইপিও বাজার থেকে তুলে নেন, কারণ তাদের মনে হয় যে তারা যে টাকাটা বাজার থেকে তুলতে পারতেন, হতে পারে সেটা তাদের ফুললি সাবস্ক্রাইব হলো না, অথবা লিস্টিং গেনের পরিবর্তে তাদের লিস্টিং লস হলো। সুতরাং বেয়ার মার্কেটের ক্ষেত্রে ইউজুয়ালি কিন্তু এই ধরনের প্রবণতা দেখা যায়। এছাড়া ভারতবর্ষে বর্তমানে বহুদিন নিয়ে চর্চা চলছে যে কনজিউমারদের হাতে অর্থ নেই, কনজিউমারদের হাতে টাকা নেই, সেই জন্য এফএমসিজি কোম্পানিগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিজগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে, সার্ভিসেস কোম্পানিজগুলো যদিও মোটামুটি ঠিকঠাক, কিন্তু ওভারঅল যে ম্যানুফ্যাকচারিং সেইটা কিন্তু ডেফিনেটলি কনসার্ন সৃষ্টি করেছে।
জিডিপি কমেছে, সেটা তো ডেফিনেটলি একটা চিন্তার ব্যাপার। গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন, সেটা নিয়েও আমাদের টেনশন রয়েছে, চিন্তা রয়েছে। কিন্তু এটা অর্থনীতিরই অংশ। অর্থনীতি বাই নেচার হচ্ছে সাইক্লিক্যাল, সুতরাং কখনো অর্থনীতি খুব ভালো করবে, অর্থনীতি খুব খারাপ করবে। এর মধ্যে দিয়ে কিন্তু শেয়ার বাজার গত কয়েক বছরে বহু গুণ অ্যাপ্রিসিয়েট করেছে। সেন্সেক্স 34 বছরে প্রায় 100 গুণের ওপর রিটার্ন দিয়েছে, নিফটি 25 বছরে 25 গুণের ওপর রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ এবং অন্যান্য স্টকসগুলো যদি দেখেন সেখানে তো এরকম বহু স্টকস রয়েছে যেটা ইজিলি 100 ব্যাগার্স দিয়েছে। একটা উদাহরণ হিসেবে বলছি, কোনো রিকমেন্ডেশন সাজেশন নয়, সেটা হচ্ছে ক্রম্পটন গ্রেপস পাওয়ার। সেইটা মোটামুটি 2020 মার্চের 20 তারিখের আশেপাশে সেটা 1 টাকা 20 করে ট্রেড করছিল, সেটা কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে মাত্র 4 বছরে। অর্থাৎ এইটা কোন স্টকস কখন যে কিরকম পারফর্ম করবে সেইটা মানে প্রেডিক্ট করা হচ্ছে লিটারালি ইম্পসিবল। যে সুজলন এনার্জি সমস্ত মানুষ সবাই খরচের খাতায় ফেলে দিয়েছিলেন, সেই সুজলন এনার্জিও কিন্তু গত 4 বছরে প্রায় 30 থেকে 35 গুণের ওপর বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কোন স্টকস কখন টার্ন অ্যারাউন্ড করবে, কোনটা টার্ন অ্যারাউন্ড স্টোরি হবে, সেইটাই খুঁজে পাওয়াটা কিন্তু চ্যালেঞ্জিং। এবং এটা কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট আর্ট, সেটা বলা যেতে পারে। এবং ঠিক এই কারণেই কিন্তু আমরা সবসময় খেয়াল করে দেখি যে কোন স্টকসগুলো 52 সপ্তাহের উচ্চতায় উঠেছে, কোন স্টকসগুলো 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে, কোন স্টকসগুলো তাদের 52 সপ্তাহের উচ্চতা থেকে অনেক শতাংশ নিচে নেমেছে। তার কারণ আমরা জানি না যে এক্স্যাক্টলি এই স্টকসগুলোর থেকে কোন স্টকটা ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য ওয়েলথ ক্রিয়েট করে দেওয়ার সম্ভাবনা বা প্রবণতা বেশি। সেই জন্য এইগুলোকে বারবার মেনশন করে বিভিন্ন এপিসোডসে অনেক মানুষ বলেন যে তাদের 52 সপ্তাহের উচ্চতা দেখার প্রয়োজন নেই, তারা জানেন, বা 52 সপ্তাহের নিম্ন স্তর দেখার প্রয়োজন নেই, তারা জানেন। কিন্তু এইটা এরকম অনেক মানুষই থাকতে পারেন, হতে পারে তারা মারাত্মক ব্যস্ত, হতে পারে তারা নানা কাজে এমনভাবে নিযুক্ত যে তাদের ইন্ডিভিজুয়ালি রিসার্চ করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, তারা অনেক সময় পান না। বিশেষ করে আমি অবশ্যই আমাদের বাঙালি বিনিয়োগকারীদের কথা বলছি। যেহেতু আমি কাজটা করতে ভালোবাসি, সেহেতু আমি সবসময় খোঁজার চেষ্টা করি যে এক্স্যাক্টলি বর্তমান মার্কেটে কি অবস্থা চলছে, এটা বোঝার, কোন স্টকসগুলো উঠছে বা নামছে সেটা বোঝার, কেন নামছে সেটা বোঝার, বা কেন উঠছে সেটা বোঝার চেষ্টা করি, কোন স্টকসগুলো অতি চড়া দামে ট্রেড করছে সেটাও কিন্তু আমার যে বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। যদিও এটা আবার বলছি, কোনো ধরনের সাজেশন বা রিকমেন্ডেশন হিসেবে দয়া করে নেবেন না। আসুন শুরু করা যাক আজকের সেই স্টকসগুলো তারা যাদের 52 সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে। এবং এখানে খেয়াল করে দেখবেন যে সবগুলো স্টকস ডেফিনেটলি নয়, তার মধ্যে বহু এরকম স্টকস রয়েছে যারা কিন্তু অতি উৎকৃষ্ট মানের স্টকস। এর মধ্যে বহু স্টকস রয়েছে যারা অত্যন্ত চড়া দামে ট্রেড করছিল, তার ফলে যখনই কারেকশন আসে সেই অজুহাতে এখানে একটা কারেকশন আসে, এবং ডেফিনেটলি সেই কারেকশনসগুলোকে আমাদের হেলদি ধরে নিতে হবে। কারণ কোনো স্টক যখন যত ভালোই কোম্পানি হোক না কেন, অতি চড়া ভ্যালুয়েশনে যখন কোনো কোম্পানি ট্রেড করে সেইটাতে যে দারুণ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন বিনিয়োগকারীরা, এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। উইপ্রোর উদাহরণ ধরুন, যে 24 বছর পর সেইটা তার লাইফ টাইম হাই ছিল, মাল্টি ইয়ার এত বছর 24 বছর পর উইপ্রো ফাইনালি তার এই বিশাল, এই যে সুবিশাল যে জার্নি, এবং সেইখানে সে ওভারকাম করতে পারলো সেই ব্যারিয়ারটা। 2000 মনে রাখবেন 2002 মধ্যে একটা বিশাল .com বাবল শুরু হয়েছিল, যেখানে একটা স্টকস কয়েক মাসের মধ্যে কয়েক গুণ বৃদ্ধি হয়ে যাচ্ছিল। এবং কোনো স্টকের পেছনে যদি সেটা ইনফরমেশন টেকনোলজি নামটা লাগিয়ে দেওয়া যেত, সেই স্টকটা ইনভেরিয়েবলি সেটা কিন্তু দারুণভাবে শুট আপ করছিল। তারপর ডেফিনেটলি .com বাবলটা বাস্ট করে, তখন কি ভালো কি মন্দ কি মাঝারি স্টক, সমস্ত স্টকসগুলোতে কিন্তু বড় ধরনের কারেকশন আসে, এবং বহু বছর ধরে তারা কিন্তু সাইড ওয়াইজ মুভমেন্ট করতে থাকে। এই প্রসঙ্গে বলে নেওয়ার প্রয়োজন রয়েছে, এটা আপনাদের অভিজ্ঞতাতেও থাকবে। সম্প্রতিকালে গত 2-3 বছর ধরে পিএসইউ স্টকসগুলো দেখেছেন, রেলওয়ে স্টকসগুলো দেখেছেন, ডিফেন্স স্টকসগুলো দেখেছেন, এবং প্রত্যেকটা এই যে সেক্টরসগুলো রয়েছে সেখানে দারুণভাবে বিভিন্ন স্টকসগুলো অ্যাপ্রিসিয়েট করেছে, কয়েক গুণ করে সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের। সেই স্টকসগুলোতে
খুব স্বাভাবিকভাবে যদি কারেকশন আসে তাতে অবাক হওয়ার কিছু নেই, এবং সেই ধরনের স্টকসগুলোতে 40-50% অবধিও কারেকশন চলে এসছে এবং অতি সহজেই কারেকশন চলে এসছে। কি ম্যাজগার ডগ বলুন, কি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বলুন, কি কোচিন শিপইয়ার্ড বলুন, সমস্ত স্টকে কিন্তু বড় কারেকশন এসেছে এবং বলতে কোনো ক্ষতি নেই বা বাধা নেই। এই ধরনের স্টকসের কারেকশনের প্রয়োজন ছিল, কারণ এরা প্রত্যেকেই ভালো কোয়ালিটির স্টক। কিন্তু ওই যে ইলিশ মাছের কনসেপ্ট, একজন মানুষ ইলিশ মাছ 8,000 টাকা দিয়ে যদি কিনে খান সেটার কোনো মানে দাঁড়ায় না যদি না সেটার দাম একটা রিজনেবল লেভেলে আসে। একই কথা সত্যি ভালো 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 মানের স্টকসগুলোর ক্ষেত্রে, সেখানে অতি ভালো কোম্পানি যদি হোক না কেন সেটার ক্ষেত্রে অবশ্যই একটা রিজনেবল ভ্যালুয়েশনে তাকে আসতে হবে, তবে কিন্তু আমরা সেই ধরনের স্টকসে বিনিয়োগ করার কথা ভাবতে পারবো। প্রথম চলে আসে হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ, কেমিক্যাল সেক্টরের স্টকটা ছিল, সেখানে রিলেটিভ কন্টিনিউয়াস কারেকশন চলছে। অ্যাডোর ওয়েল্ডিং, অল কার্গো লজিস্টিক্স, অ্যাভিনিউ সুপারমার্ট, এবার খেয়াল করে দেখুন এর মধ্যে কিন্তু এই স্টকসগুলো, অ্যাভিনিউ সুপারমার্ট কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি, বন্ধন ব্যাংক, ভারত গিয়ার্স, AU স্মল ফিন্যান্স ব্যাংক, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, সমস্ত সুগার যে কোম্পানিজগুলো রয়েছে সেইগুলোতে কারেকশন চলছে 52 উইকস লো। ধামপুর সুগার, কোঠারি সুগার, সিম্বাউলি সুগার্স, উত্তম সুগার, এই প্রত্যেকটাতে কারেকশন চলছে 52 উইকস লো। ধনলক্ষ্মী ক্রপ, এভারেস্ট ইন্ডাস্ট্রিজ, গেটওয়ে ডিস্ট্রিক্টস, হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস, বহু চর্চা হয়েছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস নিয়ে। তার মধ্যে সবচেয়ে মেজর যেটা প্রবলেম, তার যিনি প্রমোটার তিনি কন্টিনিউয়াস সেখানে স্টেক সেল করে যাচ্ছিলেন, ফলে হ্যাপিয়েস্ট মাইন্ড কোয়ালিটেটিভলি ফান্ডামেন্টালি ভালো হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু আমরা গ্র্যাজুয়াল ডিক্লাইন দেখে চলেছি। এছাড়া ডেফিনেটলি অত্যন্ত চড়া দামে একটা সময় ট্রেড করছিল, এটা বললেও অত্যুক্তি হবে না। IFGL রিফ্র্যাক্টরি, ইন্ডাসইন্ড ব্যাংক কন্টিনিউয়াসলি আন্ডার পারফর্ম করছে যতক্ষণ না তার ব্যালেন্স শিট ক্লিন আপ হবে, বিশেষ করে মাইক্রো যে ফিনান্স যে তার এটা পোর্টফোলিও রয়েছে সেটা যতক্ষণ না যথাযথ অবস্থায় আসবে ততক্ষণ ধরনের কিন্তু যে কোম্পানিজগুলো মানে ব্যাংক বলুন, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ বলুন, যাদের মাইক্রো ফিন্যান্স পোর্টফোলিও থাকছে তারাই কিন্তু বিপদের মধ্যে চলছে। IRCTC, এটা কিন্তু একটা মোনোপলি স্টক, এখানে 52 উইকস লো সেটা ছুঁয়ে গেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আগে 4 মাস আগে টিকিট কাটা যাবে, এখন সিদ্ধান্ত নিয়েছে ঠিক 2 মাস আগে টিকিট কাটা যাবে। সেটা একটা ফ্যাক্টর হতে পারে কিনা আমরা জানি না, হয়তো একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হতে পারে, কারণ 4 মাস আগে যদি কোনো মানুষ টিকিট কেটে থাকেন সেটা IRCTC ডেফিনেটলি সেটা তার রেভিনিউ হিসাবে আসার কথা। সেখানে ঠিক 2 মাস আগে টিকিট কাটলে যেটা প্রবলেম দাঁড়ায় যে সেখানে 2 মাসের জন্য সেই রেভিনিউটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা একটা ডেফিনেটলি কারণ হতে পারে। জামনা অটো অ্যান্সিলিয়ারি কোম্পানি, যেহেতু অটো সেক্টর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, ইনভেন্টারি বৃদ্ধি হচ্ছে, ফলে জামনা অটো সাফার করছে। মির্জা ইন্টারন্যাশনাল, নেসলে অধিকর্তা এর আগেও বলেছেন যে তারা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের যে এক্সপেক্টেড রেভিনিউ সেটা আসছে না, তাদেরকে মোটামুটি মানে বকলমে তিনি বলছেন যে আরবান মিডল ক্লাস তাদের ডিচ করেছেন। NRB ইন্ডাস্ট্রিয়াল, নিউক্লিয়াস সফটওয়্যার মাঝখানে কয়েক বছর খুব ভালো পারফর্ম করেছিল। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, প্রিন্স পাইপস, PTC ইন্ডিয়া, রাজেশ এক্সপোর্টস, রিল্যাক্সো ফুটওয়্যার, আপনারা সবাই জানেন রিল্যাক্সো ফুটওয়্যারের গল্প, অত্যন্ত হাই পিতে ট্রেড করছিল, সুতরাং সেখানে যে কন্টিনিউয়াস কারেকশন হচ্ছে এটাকে ডেফিনেটলি একটা হেলদি কারেকশন হিসাবেই আমাদের ধরতে হবে। এছাড়া রিল্যাক্সো ফুটওয়্যার যে সেক্টরে অপারেট করে সেটা কিন্তু অত্যন্ত লো এন্ট্রি ব্যারিয়ার বিজনেস এবং আনঅর্গানাইজ সেক্টরে কিন্তু এরা দারুণ কম্পিটিশন ফেস করে, যে কেউ এটা তৈরি করতে পারে জুতো, খুব ডিফিকাল্ট কোনো ব্যাপার নয়। এছাড়া রয়েছে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কবে তাদের রিনিউয়েবল এনার্জি সেক্টর পারফর্ম করবেন, মানে যে ভার্টিক্যাল তার সেটা পারফর্ম করবে, সেটা নিয়ে মানুষের মনে বিবিধ প্রশ্ন রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার শ্রী মুকেশ আম্বানি জানিয়েছেন যে সামনের 5-7 বছরের মধ্যেই তাদের যে রিনিউয়েবল এনার্জি ভার্টিক্যাল সেটা উইল বি ইকুয়াল টু তাদের অয়েল টু কেমিক্যাল বিজনেস রেভিনিউ। এতটা বড় কথা তিনি বলছেন এবং তিনি কিন্তু খুব বাজে কথা যে বলেন তেমনটি নয়, যখন যেটা বলার তিনি বলে দেন। মনে করবেন বহু বছর আগেই তিনি বলে দিয়েছেন ডেটা ইজ দি নিউ অয়েল, সেটা তিনি প্রনাউন্স করেছিলেন একটি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে। সেখান থেকে কিন্তু আজকে সত্যি ডেটা ইজ দি নিউ অয়েল, এভরিথিং কিন্তু ইজ রানিং অন ডেটা।
তারপর তাহলে আমাদের মোটামুটি রিলায়েন্সের এই কারেকশনটাও যেটা দাঁড়াচ্ছে যে আমাদের ধৈর্য ধরে অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা অত্যন্ত ভালো কোম্পানিগুলো তাদের জেস্টেশন পিরিয়ড থাকে, সাইড ওয়াইজ মুভমেন্ট থাকে, একটা ভার্টিক্যাল তৈরি হতে সময় নেয়, কিন্তু যখন তারা রেভিনিউ জেনারেট করতে শুরু করে তখন কিন্তু এই কোম্পানিসগুলো পারফর্ম করতে শুরু করে। বিশেষ করে রিলায়েন্স এখন একটি কংগ্লোমারেট হয়ে উঠেছে, কেবলমাত্র অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি আর নেই, তার আলাদা আলাদা স্ট্রং ভার্টিক্যালস তৈরি হতে পারে তাদের নতুন করে কম্পিটিশন ফেস করতে হতে পারে, কিন্তু সেখান থেকেই কিন্তু এই ধরনের কোম্পানি প্রসপার করে। স্পন্দনা, স্ফূর্তি আজকের আলোচনা করব ঠিক কত শতাংশ তারা নেমেছে তাদের 52 উইকস হাই থেকে। এছাড়া টানলা প্ল্যাটফর্মস সেটাও সাইড ওয়াইজ 52 উইকস লো দেখাচ্ছে। টাটা কনজিউমার প্রোডাক্টস এবং টাটা টেকনোলজিস কন্টিনিউয়াস কিন্তু ক্রমাগত নিচে নেমে চলেছে, এবং এরা কবে এরা রিভাইভ করবে সেটার জন্য কিন্তু বিনিয়োগকারীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন। আসুন দেখে নিই সেই স্টকসগুলো তাদের 52 সপ্তাহ থেকে অন্তত 40% কারেকশন হয়েছে। ওয়ারি রিনিউয়েবলস 52.83% কারেকশন এসছে। ওয়ারি গ্রুপের অংশ ওয়ারি এনার্জিজ এর সেই অর্থে বড় ভাই বলা চলে ইন টার্মস অফ মার্কেট ক্যাপিটাল। হিন্দুস্তান জিঙ্ক 41.96% সেটা পতন দেখেছে 52 উইকস হাই থেকে। ইজি ট্রেড প্ল্যানার্স 40.1%, টানলা প্ল্যাটফর্মস 46.5%, আদানি পাওয়ার 44.8%, গার্ডেন রিচ শিপইয়ার্ড তারা দুর্দান্ত পারফর্ম করেছিল শিপিং, সেটাও কিন্তু আজকের কারেকশন দেখছে 44.54%। কোচিন শিপইয়ার্ড 49.87% কারেকশন চলে এসেছে মাত্র কয়েক মাসে, জুলাই থেকে যদি খেয়াল করে দেখেন। অয়েল ইন্ডিয়া 45.07%, হোনাজা কনজিউমার তাদের 52.52% কারেকশন। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ বহুদিন ধরে শিরোনামে রয়েছে 52.55% কারেকশন। স্পন্দনা স্ফূর্তি 72.4% কারেকশন, মানে তাদের মোট মার্কেট ক্যাপিটালের 4 ভাগের 3 ভাগই উড়ে গেছে। এবার এছাড়া রয়েছে আদানি গ্রিন 52.42% কারেকশন, আদানি এনার্জি সলিউশনস 43.06% কারেকশন, ইকুয়েটার স্মল ফাইন্যান্স ব্যাংক 45.08% কারেকশন, Jona Small Finance Bank 52.22% correction, IndusInd Bank 45.15% correction, Arth Industries 47.52% correction, RBL Bank 49.19% correction এবং ওলা ইলেকট্রিক 40.54% কারেকশন। এবং ওলা ইলেকট্রিককে নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। ওলা ইলেকট্রিক সেটা এই ধরনের কন্ট্রোভার্সি থেকে যদি এই ধরনের কোম্পানিজ ইমার্জ করতে পারে সাকসেসফুলি, তবে এই ধরনের কোম্পানিজগুলোর ক্ষেত্রে একটা লং টার্ম ফিউচার আমরা এক্সপেক্ট করতেই পারি। সবশেষে বলা যেতে পারে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে দিই, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য, এবং এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়েই আলোচনা হয়। এবং যে স্টকসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা কেবলমাত্র অ্যাজ illustration or as for examples। আমার কথা শুনে যদি কোনো নির্দিষ্ট শেয়ারে বা বিভিন্ন শেয়ারে আপনারা বাই সেলের সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে আবার চেষ্টা করবেন, অথবা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। যদি ভবিষ্যতে আমরা নতুন করে কিনি বা বিক্রি করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।